আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকের গল্প অন্যরকম তুমি, পর্ব 34 থেকে 36 পর্যন্ত। তো গাইস, গল্পটি শুরু করছি। 34তম পর্ব। আচ্ছা, জ্বালায় পড়লাম তো, সাদি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে। ছোঁয়া সাদির বিরক্তিতে পাত্তা না দিয়ে তাড়াহুড়ো করে মাথা মুছছে সাদি ওয়াশরুমে ঢোকার পর ছোঁয়ার তোয়ালে হাতে দরজার সামনে দাঁড়িয়েছিল। ছোঁয়া খেয়াল করছে সাদি কখনোই ভালো করে মাথা মোছে না। সাদি বের হতেই হাত ধরে টেনে খাটে বসিয়ে দিয়ে মাথা মোছা শুরু করে। এই মেয়ে, প্রবলেম কি তোমার? সাদি ছোঁয়ার হাত থেকে তোয়ালে নিয়ে ধমক দিয়ে বলে। ছোঁয়া কাঁচুমচু হয়ে দাঁড়ায়। ধমকান কেন? আপনার গা গরম হয়ে যাচ্ছে? তাড়াতাড়ি মাথা মুছে দিলে জ্বর আসবে না আর? রিনরিনিয়ে বলে ওঠে ছোঁয়া। সাদি ফোঁস করে শ্বাস টানে। আমি ঠিক আছি। এইটুকুনি জ্বরে আমার কিচ্ছু হয় না। এত কেয়ার করার মতো কিছুই হয়নি, ধমক দিয়ে বলে ওঠে সাদি। ছোঁয়া সোজা হয়ে দাঁড়িয়ে যায়। চোখের কোণে জমা হয় এক চিলতে জল। খুব করে কান্না পাচ্ছে। ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করছে ছোঁয়া। সেটা খেয়াল করে সাদি, ভুরু কুঁচকে ফেলে। আজীব, কান্না করার মতো কি বললাম? কপালে 3টে ভাঁজ ফেলে সাদি। এবার আর ছোঁয়া কান্না আটকাতে পারে না, ফুপিয়ে ওঠে। ঘাবড়ে যায় সাদি। কয়েক সেকেন্ড সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে ফেলে। শোনো মেয়ে, কান্না থামাও। কথায় কথায় প্যাচ প্যাচ করে কাদা আমার মোটেই পছন্দ না। আর বরের যেটা পছন্দ না সেটা বউদের করতে নেই, ঠান্ডা গলায় বলে সাদি। ছোঁয়া ফোপানো কমিয়ে ফেলে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, কিন্তু মোছার সাথে সাথে আবার গড়ানো শুরু করে। সাদি বুঝতে পারে এই কান্না সহজে থামবার নয়। শরীরটা কেমন ম্যাচ করে। আবারও জ্বর এসে গেল। তাড়াতাড়ি যাও, খাবার রেডি করো। খেয়েও ঔষধ খেতে হবে তো। ফট করে কান্না থেমে যায় ছোঁয়ার। সাদির কপালে হাত দিয়ে জ্বর চেক করে, তারপর তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে। এই আস্ত ইডিয়েটটা হঠাৎ অভিমানী মেঘকন্যা কেন হয়ে গেল? তবে মন্দ না, মুচকি হাসে সাদি। তোয়ালে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। হাত দিয়ে চুলগুলো ঠিক করতে থাকে। ছোঁয়া তাড়াহুড়ো করে করলা ভাজি দিয়ে ভাত নিয়ে হাজির। আর সিমিকে বলেছে একটু মাংসের তরকারি নিয়ে আসতে। নিজেও নিয়ে আসতে পারত, কিন্তু মাংস বাড়তে বাড়তে একটু দেরি হয়ে যাবে তো। আর এই মুহূর্তে এতটুকু দেরি করতে চায় না ছোঁয়া। খাটের ওপর প্লেট রেখে হাঁপাচ্ছে ছোঁয়া। বুকে হাত দিয়ে অনবরত শ্বাস টেনে যাচ্ছে। এতে তাড়াহুড়ো করার কি আছে? ভুরু কুঁচকে বলে সাদি। ছোঁয়া উত্তর দেয় না। সাদি খাটে গোল হয়ে বসে পড়ে। তখনই সিমি আসে মাংসের বাটি নিয়ে। মাংসের বাটি আর পানি জগতে নিয়ে হাত জোড়া থাকাতে আর পারমিশন নেয় না। সাদি এনে রাখে। প্রতি উত্তরে সিমির দিকে একটু তাকায় সাদি। আর কিছু লাগলে ডাকবেন স্যার, মুচকি হেসে বলে সিমি। স্যার বইল না, সেই অনেক আগে স্যার ছিলাম, ভাইয়া বলেই ডেকো। সাদি বলে, জি। মা আসছে, আমি মাকে বলেছি সব। আমার মা কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। মা যা সিদ্ধান্ত নেবে মেনে নিও। তোমার অসম্মান হবে এরকম সিদ্ধান্ত চাপাবে না। আমার না এইটুকু বিশ্বাস রাখতে পারো। সিমি কিছু না বলে মাথা নিচু করে ফেলে। আসছি বলে সিমি চলে যায়। ছোঁয়া সিমির দিকে তাকিয়ে থাকে। সাদি ভাত মেখে মুখে নেবে, তখনই মনে পড়ে ছোঁয়াও তো খায়নি। বিরক্ত হয় সাদি।
কেন খাইনি? এই মেয়ে বসো। ছোঁয়া সিমির কথা ভাবছিল। ছাদের কথায় চমকে দেখে তা দেখে সরু চোখে তাকায় সাদি। কি হলো, বসো। ছোঁয়া গুটিসুটি মেরে বসে পড়ে। সাদি ছোঁয়ার মুখের সামনে খাবার ধরে। মুখে এক চিলতে হাসি ফুটে যায় ছোঁয়ার। ওনার হাতে খেতে দারুণ লাগে, ইচ্ছে করে প্রতিদিন খেতে, কিন্তু ওনাকে বলার সাহস হয়ে ওঠে না। ছোঁয়া খাবার মুখে নেয়। সাদি একবার নিজে খাচ্ছে আর একবার ছোঁয়াকে খাওয়াচ্ছে। সিমি পরীকে খাওয়ানোর জন্য ভাত মাখছে আর সিফাত পরীর কানে কানে বুদ্ধি আটছে। সিমি আর চোখে বেশ কয়েকবার তাকিয়েছে ওদের দিকে। মা হা করো। পরীর মুখের সামনে খাবার তুলে দিয়ে বলে, সিমি খাবো না। পরী বুকে হাত গুজে গাল ফুলিয়ে বসে বলে, কেন? তুমি তো বললাম মাংস খাবে। কপালে রাগ দেখিয়ে বলে সিমি, আমি ভাত খাবো, কিন্তু তোমার হাতে খাবো না। তো কার হাতে খাবে? বাবার হাতে। সিমি প্লেট নামিয়ে নেয়। খাও। সিমি খাট থেকে নামতে নিলে পরীর ওড়না টেনে ধরে। ভুরু কুঁচকে তাকায় সিমি। সমস্যা কি? রেগে বলে, আজকে বাবা তোমাকে আর আমাকে খাইয়ে দেবে। মুচকি হেসে বলে পরী। কোন দুঃখে? সিফাতের দিকে এক পলক তাকিয়ে বলে, ও মা খাও না, বাবা খুব টেস্টি করে ভাত মাখে, খাবে তো বলো। তুমি না খেলে আমিও কিন্তু খাবো না। শুরু হয়ে গেল মেয়ের আবদার। সিফাত মুচকি হাসে। মেয়ের আবদার কখনোই যে সিমি ফেলবে না এটা খুব ভালো করেই জানা ওর। সিফাত বড় প্লেটে করে ভাত নিয়ে আসে। সিমি চুপচাপ মাথা নিচু করে বসে আছে। পরে সিমির কোলে বসে গল্প জুড়ে দিছে। সিফাত ভাত মেখে সিমির মুখের সামনে ধরে। সিমি তাকায় এক পলক সিফাতের দিকে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মা খাও না। খাবার মুখে নেয় সিমি। পরে খুশিতে মাকে চুমু খায়, তারপর নিজেও মুখে নেয়। সিফাত মা আর মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর তারা ব্লক খেলনা দিয়ে বাড়ি বানাচ্ছে। মেয়ের সাথে যেন সিমিও আজকে বাচ্চা হয়ে গেছে। মেয়ের সাথে মিলে হাসছে, আবার কখনো রাগছে, কখনো পরীর গাল টেনে দিচ্ছে। সিফাত মুগ্ধ নয়নে দেখছে, ইস কত সুখী সে। এই যে সুখ পৃথিবীতে আছে নাকি? বিকেলে সাদি ঘুমাচ্ছে আর ছোঁয়া পড়ছিল। তখনই কলিং বেল বেজে ওঠে। খুশিতে লাফিয়ে ওঠে ছোঁয়া। শ্বশুর শাশুড়ি চলে এসেছে। ইস কতদিন শাশুড়ির বকা খাওয়া হয় না। এক দৌড়ে গিয়ে দরজা খুলে ছোঁয়া। সাবিনা বেগম মুখ ভার করে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে, আর শ্বশুর মশাইয়ের মুখে হাসি। বাবা কেমন আছেন? শাশুড়ি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, তোমার কেমন চলছে? শ্বশুর মশাই ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলেন, খুব ভালো, ভেতরে আসুন। ওনারা ভেতরে আসে। শ্বশুর মশাই চলে যায় সাদিকে দেখতে। ছোঁয়া দাঁত কেলিয়ে শাশুড়ির দিকে তাকিয়ে আছে। এতে দাঁত কেলানো কিছু হয়নি। এখনই তুমি যাবে আমার সাথে পার্লারে। দাঁতে দাঁত চেপে বলেন সাবিনা বেগম। ও মা, এখন সাজুগুজু করবো কেন? ধরে বেঁধে আর একটা বিয়ে দিয়ে দেবেন নাকি? ছোট ছোট চোখ করে তাকিয়ে বলে ছোঁয়া। ইহ, বুদ্ধির কি বহর। নাক ফুটো করবো তোমার, নাক ফুল সাথে এনেছি। ছোঁয়া মুচকি হাসে। নিজেও চাইছিল নাক ফুটো করতে। এবার মা বলছিল বিবাহিত নারীদের নাক ফুল না থাকা স্বামীর জন্য অমঙ্গল। যদি ছোঁয়া এসব বিশ্বাস করে না, তবুও শাশুড়ি তো বিশ্বাস করে, তার বিশ্বাসের জন্যই পড়বে। নাক তো ফুটো করবই, আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর বড় ছেলের বউকে দেখুন, তারপর যাবে নাক ফুটো করতে। শাশুড়িকে এক প্রকার টেনে রুমে নিয়ে যায়। লাগেজ খুলে শাশুড়ির শাড়ি বের করে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। তারপর চলে যায় শরবত বানাতে। সাবিনা বেগম ভুরু কুঁচকে তাকিয়ে আছে সিমির দিকে। সিমি কাচুমাচু হয়ে বসে আছে। সামনে কেউ এভাবে তাকিয়ে থাকলে অস্বস্তি তো হবেই। পরি সিমির কোলে ঘাপটি মেরে বসে আছে। ছোঁয়া শাশুড়ির পায়ের কাছে বসে আছে। শাশুড়ি আমার আপি, কিন্তু খুব ভালো, সব রান্না পারে, খুব কাজের মেয়ে। একগাল হেসে বলে ছোঁয়া। তুমি কি পারো সেটা বলো। মুখ বাঁকিয়ে বলেন তিনি।
আমি খেতে পারি, আপনি আর আপি রান্না করবেন, আমি শুধু খাবো। দারুণ না ব্যাপারটা? হাতে তালি দিয়ে খুশিতে লাফিয়ে ওঠে বলে সোয়া। সিমি অসহায় চোখে তাকিয়ে আছে সোয়ার দিকে। সাবিনা বেগম উপরে কঠিন হয়ে থাকলেও ভিতরে হাসছে। শোনো মেয়ে, আমি তোমাকে সোজাসাপটা কিছু প্রশ্ন করব, বিনা সংকোচে উত্তর দিবা। সিমির দিকে তাকিয়ে বলে সাবিনা বেগম। সিমির সময় না নিয়েই মাথা নাড়ায়। তোমার কি নতুন করে সংসার বাঁধার ইচ্ছে আছে? সিমি তাকায় সাবিনা বেগমের দিকে। এরকম প্রশ্ন করবে এটা যেন সিমি জানতো। ছোঁয়া গোল হয়ে বসেছে রায় শোনার জন্য। ইচ্ছে থাকলে এতদিন অপেক্ষা করতাম না, ইচ্ছে অনেক আগেই বিয়ে করে নিতাম। মাথা নিচু করে আলতো হেসে উত্তর দেয় সিমি। আমি কখনোই আমার ছেলে মেয়েদের ওপর কিছু চাপিয়ে দিয়েছি বলে তো মনে হয় না। হ্যাঁ, সাধু বিয়ে করতে চায়নি, আমি জোর করেছি। সাধু যদি বলতো ওর পছন্দের কেউ আছে তাহলে কখনোই এমনটা করতাম না, কিন্তু ওর পছন্দের কেউ ছিল না। সিফাত কখনো তোমার কথা আমাকে বলেইনি। কেন মিথ্যা বলল ও তোমায়? দুধের শিশু পরীকে কোলে নিয়ে সিফাত যখন বাড়িতে ঢুকেছিল আমি তখন শুধু একবার জিজ্ঞেস করেছিলাম বাচ্চাটা কে। ও বলেছিল ওর মেয়ে, ব্যাস, আর কখনো কিছুই জিজ্ঞেস করিনি। কোলে পিঠে করে বড় করেছি। তাহলে আমার সেই সন্তান কেন মায়ের নামে এত বড় মিথ্যে অপবাদ দিয়ে তোমার মতো নিষ্পাপ মেয়েকে ঠকালো? গলা ধরে আসে সাবিনা বেগমের। চোখ দুটো ভিজে ওঠে, সিমির চোখেও পানি। ছোঁয়া শাশুড়ির পা জড়িয়ে ধরে বলে, কোলে মাথা রাখে, খুব খারাপ মা আমি হয়তো। ছেলেরা কখনোই আমাকে কিছু বলে না, আমার মেয়েও কখনো কিছু বলে না, যেন আমি ওদের বোঝা। এবার সাবিনা বেগম দীর্ঘশ্বাস ফেলে, হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে ফেলে। পরীকে আমরা সবাই খুব ভালোবাসি, ওকে ছাড়া থাকতে পারবো না। আমি চাই তুমি সারা জীবন আমাদের সাথে থাকো আমার মেয়ে হয়ে। সাবিনা বেগমের প্রস্তাবে ঘাবড়ে যায় সিমি। এটা কি করে সম্ভব? করুণ চোখে তাকায় সাবিনা বেগমের দিকে। ভেবে দেখো, তারপর বলো। জোর করা হবে না তোমায়। আমার ছেলে কখনোই তোমার ধারের কাছেও আসবে না। তুমি না চাইলে এটা আমি তোমায় কথা দিতে পারি। সিমি মাথা নাড়ায়, পরীর মুখের দিকে তাকায়। এখানে এদের সাথে থাকতে চায় না সিমি। আবার পরীকে কি করে এদের থেকে আলাদা করবে? এতগুলো বছর তো এরাই সামলেছে পরীকে। আমি বরং যাই, আপনার ছেলেকে গিয়ে দেখি কি করছে। ছোঁয়া উঠে চলে যায়। সাবিনা বেগম সিমির সাথে টুকটাক গল্প জুড়ে দেয়, পড়ালেখা, পরিবার, স্বপ্ন, এসব সম্পর্কে। যদি এখনও ঘুমিয়ে আছে, সাদি এখনও ঘুমিয়ে আছে। শরীর খারাপ থাকায় ঘুম ভাঙছে না। ছোঁয়া রুমে এসে সাদির মাথায় হাত রাখে। এখনও কপাল গরম। চট করে কিচেনে চলে যায়, ঝাল করে নুডলস রান্না করে রুমে আসে। সাদির মাথার কাছে নুডলসের বাটিটা রাখে। এই যে শুনছেন, উঠুন না, শুনছেন? মাথায় হাত বুলিয়ে আদরের গলায় ডাকে ছোঁয়া। সাদি এক লাফে উঠে বসে, ছিটকে কিছুটা দূরে সরে যায়। জোরে জোরে শ্বাস নিচ্ছে ছোঁয়া, ভয় পেয়ে যায়। এভাবে ছিটকে গেল কেন? এভাবে একদম ডাকবা না আমায়। বুকে হাত দিয়ে জোরে শ্বাস নিয়ে বলে সাদি। ও মা, কেন? এভাবে না ডাকলে কিভাবে ডাকবো? ভ্রু কুঁচকে বলে ছোঁয়া। যেভাবে খুশি ডাকো, কিন্তু এইভাবে ডাকবা না। বিরক্ততে চোখ মুখ কুঁচকে বলে সাদি। ছোঁয়া মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। ডাকছো কেন মা? মাত্র না ঘুমাইলাম। হাই তুলে বলে সাদি। খাবার খেয়ে ঔষধ খেতে হবে, তাই। মাথা নিচু করে বলে ছোঁয়া। 1 ঘন্টা হয়নি ওষুধ খাইছি, এখন আবার কিসের ওষুধ? কপালে 3টে ভাঁজ ফেলে বলে সাদি। জ্বর তো কমে নাই, তাই। জ্বর কমেনি বলে 2 মিনিট পর পর ঔষধ খেতে হবে? তোমার কি হয়েছে বলো তো? মাথা খাচ্ছ কেন আমার? ধমক দিয়ে বলে ওঠে সাদি। ফুপিয়ে কেঁদে ওঠে ছোঁয়া। ইদানিং সাদির ধমকগুলো সহ্য হয় না। একটু কি ভালোবেসে বলা যেত না? এভাবে ধমক দেওয়ার কি আছে? সাদি ফোঁস করে শ্বাস নেয়। মাথাটা টনটন করছে ব্যথায়। আর একটু ঘুম হলে ভালো লাগতো। এখন আবার প্যাচ প্যাচ করে কান্না। জীবনটা একদম যা ইচ্ছে তাই অবস্থা। খাইয়ে দাও। চোখ বন্ধ করে চুল টেনে বলে সাদি।
ছোঁয়া যেন এটারই অপেক্ষায় ছিল। চট করে চোখের পানি মুছে বাটি হাতে ছাদের দিকে এগিয়ে বলে। চামচে নুডলস পেঁচিয়ে ছাদের মুখের সামনে ধরে। ছাদি সরু চোখে তাকায় ছোঁয়ার দিকে। একটু বসো, কুলি করে আসি। অলস ভঙ্গিতে বিছানায় সারে ছাদি। হাঁটতে ইচ্ছে একদমই হচ্ছে না, কি আর করার। মহারানী যখন বলেছে তখন তো খেতেই হবে। বেশ সময় নিয়ে চোখে মুখে পানি দিয়ে বের হয় ছাদি। ছোঁয়া এখানে একই ভঙ্গিতে বসে আছে বিছানায়। ছাদি তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ছোঁয়ার সামনে বসে। ছোঁয়া পরম তৃপ্তিতে খাইয়ে দিতে থাকে ছাদিকে। দুই একবার মুখে দিয়েই নাক মুখ কুচকে ফেলে ছাদি। ছোঁয়ার হাসি মুখটা চুপসে যায়। রেখে দাও, পরে খেয়ে নেব। আবারও কম্বল টেনে শুয়ে পড়ে ছাদি। ছোঁয়া ছাদের আধা খাওয়া খাবারটার দিকে তাকিয়ে আছে। চুল টেনে দাও, ঘুম জড়ানো কণ্ঠে বলে ছাদি। ছোঁয়া মুচকি হাসে। আধা খাওয়া খাবারটা তাড়াহুড়ো করে খেয়ে নিয়ে ছাদির মাথার কাছে বসে চুল টেনে দিতে থাকে। বিকেলে সিমি আর ছোঁয়াকে নিয়ে সাবিনা বেগম বের হবেন বলে তাড়া দিচ্ছে। ছাদির জ্বর অনেকটা কমে গেছে, কিন্তু এখনো ঘুমাচ্ছে। ছাদিকে একা ছেড়ে যেতে ইচ্ছে করছে না ছোঁয়ার। আবার শাশুড়ির মুখের উপর বলতেও পারছে না যাব না। তাই মন খারাপ করে কালো একটা 3 পিস পরে নেয়। সাথে কালো হিজাব বেঁধেছে। সিমিও কালো জামা পরেছে। পরীকে সিফাতের কাছে রেখে যাবে। সিফাতের কাজ নেই। শামীম চৌধুরী, সিফাত আর ছাদি বাড়িতে থাকবে, আর মেয়েরা বেরোবে। শেষবার ছাদির চুলের ভাঁজে হাত বুলিয়ে বেরিয়ে যায় ছোঁয়া। শাশুড়ি প্রথমে ওদের নিয়ে পার্লারে আসে। ছোঁয়া ভীষণ ভয় পাচ্ছে, কিন্তু প্রকাশ করছে না। নাক তো ফুটো করতেই হবে। সাবিনা বেগম নাকফুল সাথে এনেছে, একেবারে নাকফুল পরিয়ে নিয়ে যাবে। চোখ বন্ধ করে ছাদের মুখটা স্মরণ করে, আর তখনই নাক ফুটো করে দেয়। নাক ফুটো করার শেষে কিছু কেনাকাটা করে নেয়। সিমি নিজেও পছন্দ করে, পরের জন্য কিছু জামা কাপড় কিনে নেয়। সিমিকেও একটা নাকফুল কিনে দেয় সাবিনা বেগম। সিমি নিতে ইতস্তত করছিল, কিন্তু মুখের উপর না করতে পারে না। ছাদি ভাই আর বাবার সাথে গল্প করছে। পরে ছাদের কোলে বসে আছে। ছোঁয়া বাসায় ঢুকেই ছাদের সামনে পড়ে। ছাদি এক পলক ছোঁয়ার দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। ছোঁয়াও রুমে চলে যায়। এখন অপেক্ষা ছাদি রুমে আসার। ছাদির থেকে খুব করে শুনতে ইচ্ছে করছে, তোমাকে খুব সুন্দর লাগছে। কিন্তু এটাকে আদৌ ছাদি বলবে? যদি না বলে? মন খারাপ করে বসে আছে ছোঁয়া। জামা কাপড় পাল্টাতে ইচ্ছে করছে না, আয়না দেখতেও ইচ্ছে করছে না। একটু পরেই ছাদি রুমে আসে, তবুও ছোঁয়া তাকায় না ছাদির দিকে। ছাদি এসে ছোঁয়ার পাশে বসে ছোঁয়ার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায়। ঔষধ তো খেয়েছি, তাহলে মন খারাপ কেন? ছোঁয়া উত্তর দেয় না, তাকায়ও না ছাদির দিকে। ছাদি জোরে শ্বাস টানে। তোমাকে খুব সুন্দর লাগছে, নাক ফুলে খুব মানিয়েছে। তোমাকে খুব সুন্দর লাগছে। এই কথাটাই ছোঁয়ার ছোট মনে ভালোবাসার পরিমাণটা বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ছোঁয়ার মন ছুঁয়ে যায় একরাশ ভালোবাসা। প্রিয় মানুষটির একটু প্রশংসাই পারে হাজারো মন খারাপ দূর করতে। ঠোঁটের কোণে ফুটে ওঠে এক চিলতে হাসি। ছাদের দিকে তাকায়। ছাদি ছোঁয়ার দিকে তাকিয়েই ছিল, তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। চোখে চোখ পড়তেই মৃদু হাসে ছাদি। ছোঁয়াও একটু হাসে, চোখ সরিয়ে নেয় না। পড়তে চেষ্টা করে ছাদের গভীর চোখ দুটো। ব্যথা পেয়েছ খুব? ছোঁয়ার ছোট্ট হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে ছাদি। ছোঁয়া ছাদির কাঁধে মাথা রাখে। একটু পেয়েছি। চোখ বন্ধ করে অনুভব করে ছাদিকে। মা তো এসবে বিশ্বাস করে। আমি জানি তুমি এতে বিরক্ত হয়েছ, কিন্তু মাকে জোর দিয়ে বলতে পারিনি। সরি ফর দ্যাট। ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ছাদি। ছোঁয়া চোখ তুলে এক পলক তাকায় ছাদের মুখের পানে। কয়েকদিন আগেও এই লোকটাকে বিরক্ত লাগতো। নাক ফুটো করার কথা শুনলে বিরক্ততে চোখ মুখ কুঁচকে ফেলত। কিন্তু এখন এই লোকটাকেই খুব ভালো লাগে।
এই লোকটার আশেপাশে থাকতে ইচ্ছে করে। নাক ফুটো করতে ইচ্ছে হয়েছে এই লোকটার নাম করে। খারাপ লাগছে, ব্যথায় ঔষধ খাবো। ছোঁয়ার থেকে কোনো সাড়া না পেয়ে বলে, সাদি খারাপ লাগছে না? ছোঁয়া রিনরিনিয়ে সাদের হাত জড়িয়ে ধরে বলে, তাহলে কথা বলছো না কেন? মন খারাপ ছিল, এখন আর নেই। মৃদু হেসে সাদের বুকের ওপর মাথা রেখে বলে। সাদিও এক মৃদু হাসি সাদের বুকের ওপর মাথা রেখে বলে। সাদে এক হাতে আগলে নেয় ছোঁয়াকে। এভাবে কতক্ষণ ছিল জানা নেই। দুজনে চুপচাপ একজন আরেকজনের নিঃশ্বাসের শব্দ শুনছে। তোমাকে একটু ছুঁয়ে দেই, হাঁসফাঁস করতে করতে বলে সাদি। ছোঁয়া সাদির কথার অর্থ বুঝতে পারে না। হাত ছেড়ে মাথা তুলে তাকায় সাদের দিকে। সাদির চোখ বন্ধ করে জোরে শ্বাস টানে, তারপর ছোঁয়ার দুই গালে হাত দেয়। ছোঁয়া তাকায় সাদের চোখের দিকে। কিছু একটা আছে এই চোখে। লাল হয়ে গেছে চোখ দুটো। সাদি রেগে গেলে চোখ লাল হয়ে যায়, কিন্তু এই লাল রাগের লাল না। সাদি ছোঁয়ার কপালে কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করে নেয়। ছোঁয়া সাদের হাতের ওপর নিজের হাত রাখে। খুব যত্ন করে ছোঁয়ার নাকে ঠোঁট ছুঁয়ে দেয়, খানিকক্ষণ সময় নিয়ে। আবেগের চোখ বুঝে নেয় ছোঁয়া। এখন শাড়ি পরলে একদম পারফেক্ট বউ লাগবে তোমায়, নাক টেনে দিয়ে বলে সাদি। তারপর ছোঁয়াকে ছেড়ে সোজা হয়ে বসে। ছোঁয়া একটু সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে। শাড়ি বলেই এক দৌড় দেয়। সাদি ছোঁয়ার যাওয়ার দিকে তাকিয়ে থাকে, হেসে ফেলে। পাগল বানিয়ে দেবে আমায়। বাঁ হাতে মাথা চুলকে বিড়বিড় করে বলে সাদি। ছোঁয়া দৌড়ে শাশুড়ির রুমে যায়। সাবিনা বেগম তখন সিমির মাথায় তেল দিচ্ছে। খুব ভাব হয়ে গেছে দুজনের মধ্যে। নিজের মেয়ের মতো আপন করে নিয়েছে উনি সিমিকে। শাশুড়ি আমাকে শাড়ি পরিয়ে দিন। হাঁপাতে হাঁপাতে সাবিনা বেগমের পাশে হাঁটু মুড়ে বসে বলে। হঠাৎ শাড়ি কেন? তেল দিতে দিতে বলে সাবিনা বেগম। সিমি ভুরু কুঁচকে তাকিয়ে আছে ছোঁয়ার মুখের দিকে। আপনার ছেলে বলেছে এখন শাড়ি পরলে একদম পারফেক্ট বউ বউ লাগবে। ছোঁয়া লাজুক হেসে বলে। সাবিনা বেগমের হাত থেমে যায়। বাঁকা বাঁকা চোখে তাকায় ছোঁয়ার দিকে। এই মেয়েটার বুদ্ধিশুদ্ধি কোনো কালেই হবে না। সিমি ঠোঁট টিপে হাসে। শাড়ি নিয়ে এসো, গম্ভীর গলায় বলে সাবিনা বেগম। ছোঁয়া আবার দৌড়ে রুমে চলে যায়। ছাদের কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। ছোঁয়া ঝড়ের গতিতে এসে আলমারি খুলে নীল রঙের শাড়ি বের করে। সাদি ভুরু বাঁকিয়ে ছোঁয়ার কার্যকলাপ বোঝার চেষ্টা করছে। ছোঁয়া শাড়ি বের করে ছাদের দিকে এক পলক তাকিয়ে আবারও দৌড়ে চলে যায়। ততক্ষণে সিমির মাথায় তেল দেওয়া শেষ। সিমি চুল হাতে খোপা করে চলে গেছে পরীর কাছে। সিফাত এক হাতে চাকু নিয়ে দাঁড়িয়ে আছে। এই পাপের বোঝা আর বইতে পারছে না। এর একটা বিহিত দরকার। কতদিন আর সিমির চোখে দোষী হয়ে থাকবে? বউ বাচ্চা থাকতেও কোনো অনাথের মতো বাঁচবে। ভেবেছিল মা একটা সুস্থ বিচার করবে, কিন্তু মা তা করল না। একবার তো ছেলেকে ডেকে জিজ্ঞেস করতে পারতো, কেন করলে এমনটা? তা তো করলই না। উল্টো সিফাত নিজেই আগ বাড়িয়ে বলতে গিয়েছিল। তখন স্পষ্ট বলে দিল, তোর সাথে এই বিষয়ে কোনো কথা বলতে চাই না আমি। শুনতে তো পারতো কথাগুলো, একটু বোঝার চেষ্টা তো করতে পারতো। সিমি দরজায় নক না করেই ঢুকে যায়। পরে আছো এখানে? সিফাতকে উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে সিমি। সিমির কণ্ঠ শুনে সিফাত ঘুরে দাঁড়ায়। সিফাতের হাতে ছুরি দেখে ভুরু কুঁচকে তাকায়। সুসাইড করবেন নাকি? করলে একটা সুসাইড নোট লিখে যাবেন, আর তাতে স্পষ্ট লিখে দিবেন, নিজের ইচ্ছেতে সুসাইড করছি আমি। এখানে সিমি নামের মেয়েটির কোনো দোষ নেই, কেমন? হাসি মুখে বলে সিমি। সিফাত খুব আহত হয়। একটু তো সিরিয়াসলি নিতে পারতো। এভাবে তাচ্ছিল্য করলো। আমি মরলে তোমাকে নিয়েই মরব। অনেক জ্বালাচ্ছ তুমি আমায়। আরে বাবা, দোষ করেছি, 3টা বছর শাস্তি ভোগ করেছি, মরণ যন্ত্রণা পেয়েছি, আর কি শাস্তি পাবো? আর শাস্তি দেওয়ার থাকলে দাও, তবুও তো একটা বিহিত দরকার। ফাঁসির আসামিও দোষ স্বীকার করলে শাস্তি কমে যায়, আর আমি তো খুন করিনি।
চাকুটা শব্দ করে ফেলে দিয়ে রাগে পায়চারি করতে করতে বলে সিফাত। সিমি বুকে হাত গুজে দাঁড়ায়। আমি কখনোই আপনাকে ক্ষমা করব না, শক্ত গলায় বলে দেয় সিমি। সিফাত তেড়ে আসে সিমির দিকে। সিমি একটু ঘাবড়ে যায়, 2 পা পিছনে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়ায়। সিফাত শব্দ করে দরজা বন্ধ করে তালা দিয়ে দেয়, চাবিটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয়। সিমি কপালে ভাঁজ ফেলে সিফাতের কার্যকলাপ দেখছে। করতে চাইছেটা কি? আমি পারছি না সিমি, মরে যাচ্ছি আমি, আমাকে বাঁচাবে না তুমি? আমার কথা না হয় নাই ভাবলে, নিজের মেয়ের কথা তো ভাববে। আমি মরে গেলে আমার পরই বাঁচবে না, ভীষণ ভালোবাসে আমায়। হাঁটু মেরে বসে করুণ দৃষ্টিতে সিমির দিকে তাকিয়ে বলে সিফাত। সিমি তাচ্ছিল্য হাসে। বেঈমানদের জন্য মায়াটা একটু বেশি জমে যায়। কি গ্যারান্টি আছে আমার মেয়েও আমার মতো ঠকবে না? যাদের রক্তে বেঈমানি মিশে গেছে তারা কখনোই বেঈমানি ছাড়তে পারে না। ভালো তো এটাই হবে, প্রতিদিন নতুন করে মরার চেয়ে একবারে মরে গেলে। সিমির কথা শেষ হওয়ার সাথে সাথে ফেলে দেওয়া ছুরিটা আবার করিয়ে নেয় সিফাত। সাবিনা বেগম খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে ছোঁয়াকে। শাড়িতে সত্যি পারফেক্ট বউ লাগছে ছোঁয়াকে। আয়নায় নিজেকে ভালো করে দেখে নিয়ে নিজের রুমে যাওয়ার জন্য পা বাড়ায় ছোঁয়া। আচ্ছা এখানে কি সাদি বলবে? একদম পারফেক্ট বউ লাগছে, সাদমান চৌধুরীর বউ। ভাবতেই লজ্জায় লাল হয়ে যায় ছোঁয়া। ঠোঁটে ঠোঁট চেপে মুচকি হাসে। সাবিনা বেগম চলে গেছে রান্না করতে। রাতে রান্নাটা নিজের হাতেই করতে চাই। ছোঁয়া শেষবার নিজেকে দেখে রুমের বাইরে পা বাড়ায়। আর তখনই আজ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।